স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আটকে যায় শার্লি। চন্দ্রমুখী বলতে গিয়ে রুমনের কথা মনে পড়েছে ওর। যেহেতু ও সবে তাথই প্রোটেক্টরের সাথে দেখা করে ক্লাসে গেছে, এখন তাথইয়ের কাছে ভেড়াটা ওর জন্য মোটেও সুবিধের হবে না। শার্লি পা বাড়ালো নাট্যকলার দিকে। নিজে কিছু বলতে পারেনি তো কি হয়েছে, রুমনকে দিয়েই তুল্যকে চেতাবেও। তুল্য ব্যাগ টানতে টানতে ক্লাসে এসে দেখে পুরো ক্লাস দাঁড়িয়ে আছে। ডায়াসের সব মাস্টার্স পড়ুয়া সিনিয়র ভাই আপু। সবার আগে সর্বদানের অফ হোয়াইট শার্ট পরিহিত তাসদিদকে চোখে পড়ে ওর। সাথে শান্ত টিটুও আছে। তাসদিদ বুকে হাত গুজে দাঁড়িয়ে পুরো ক্লাসে চোখ বোলাচ্ছে। তুল্য বোনের দিকে তাকালো। 3 নম্বর বেঞ্চে বসা তাথই নিচ দিকে তাকিয়ে। তুল্য গলা উঁচিয়ে বলল, শান্ত ভাই আসবো? হাসি মুখে ওকে আসতে বলে শান্ত। সর্বসিনিয়র ব্যাচের এক ছেলে ডায়াসের মাঝে এসে দাঁড়ালো। এক হাত টেবিলে ঠেস দিয়ে বাঁকা হয়ে দাঁড়িয়ে বলল, ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্টে ট্যুরে গিয়েছিলেন কে কে? 1/4 হাত উঁচু করে। তাথই হাত তোলেনি। আগেরবার ফাইনাল পরীক্ষার জন্য ও বা তুল্য কেউই চায়নি। তাসদিদ হাত নামিয়ে রাখা মুখগুলো দেখল। ওদের 2 ভাই বোনকে চোখে পড়ল ওর। ডায়াসের ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো। ট্যুরের উপকারিতা নিয়ে 2 প্যারা ভাষণ দেওয়া শেষে জিজ্ঞেস করলো, এবছর কে কে যেতে চান ট্যুরে। ইচ্ছুকদের সংখ্যা নেই বললেই চলে। ছেলেটা ব্যাচের 3 টপারকে দাঁড়াতে বলল। আলো, তুল্য, তাথই 3 জন বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে গেল এবারে। ছেলেটা বলল, হ্যালো টপাস, গত বছরও কেউ যাননি, এই বছরও যাবেন না তাই তো? তা পড়াশোনার প্রবলেমের কারণে ট্যুরে যাবেন না? জি, এক্সাম আছে সামনে। তাথই স্পষ্ট জবাব দিল। তবে আলোর জবাবটা ছিল অর্থসংকট, আর তুলো চাইছিল না তর্কে যেতে। শান্ত এগুলো এবারে তাসদিদকে দেখিয়ে বলল, সত্যি বলার জন্য থ্যাংক ইউ। এবার শুনুন, আপনারা যা করবেন, আপনারাই তাজদিদ ভাইয়ের সাথে আজকালের মধ্যেই পার্সোনালি আলোচনায় বসবেন। ওনার ট্যুর বাসেস পড়ার যুক্তি খণ্ডন করবেন। যদি পারেন তাহলে আমি ট্যুরের জন্য আপনার এক্সাম পিছিয়ে দেবার ব্যবস্থা করব। আর যদি তা না পারেন তাহলে বিনা বাক্যে নির্দেশ দিতেই আপনাদের ট্যুরে যেতে হবে। সর্বোপরি আপনারা 3 জন যাচ্ছেন ট্যুরে, বাই হক আর বাই ট্রুকো। আপনারাই পুরো ক্লাসকে প্রেজেন্ট করবেন। আপনারাই যদি না যান, বাকিরা ভাববে ওরা ট্যুর বাদ দিয়ে পরে বলেই টপ করে, যেটা কুসংস্কার পর্যায়ে চলে যায়। অ্যান্ড আই ক্যান্ট লেট দ্যাট হ্যাপেন। বুঝেছেন ব্যাপারটা? স্পষ্টভাবে আটকে দিয়ে চলে যায় শান্ত। একে একে বেরিয়ে যায় বাকি সবাই। তাসদিদ পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। সবাই বেরিয়ে গেলে ও ডায়াস থেকে নিচে নামলো। তাথইয়ের দিকে তাকিয়ে একটা চমৎকার হাসি দিয়ে বলল, আমার মনে হয় না আমার তোমার সাথে কোনো আলোচনায় বসার দরকার আছে। ইউ নো না, তাসদিদ ওয়াসির ইজ আ ফুল স্টপ ফর ইউ, রাইট? তাথই ফুঁসতে থাকে। তাসদিদ মুঠো করা ডান হাত বাড়িয়ে দেয় তুল্যর দিকে। তেমনই হেসে বলে, বাস্কেটবল ফিনালিতে দেখা হচ্ছে চ্যাম্প, অল দ্য বেস্ট। তুল্য অনিচ্ছা সত্ত্বেও মুঠো ছোঁয়ায় তাসদিদের মুঠোতে। বেরিয়ে যায় তাসদিদ। তাথই টের পেল ওর আপাতমস্তক জ্বলছে, আর ওর কানে কেবল একটা কথাই বাজছে, বাঁধ ভাঙা তাথইকে তাসদিদ থামিয়ে দিতে জানে। তাসদিদ ওকে আটকাতে জানে, দমাতে জানে। ওর ছন্ন ছাড়া চলনে এক এবং একমাত্র বিরাম চিহ্নের নাম তাসদিদ ওয়াসির। নভেম্বরের বৃষ্টি ভেজা ক্যাম্পাস। পুরোটা সকাল ঝুমঝুমিয়ে থেকে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে। তবে আকাশ এখনও মেঘলা। গুমট ভাবটা পুরোপুরিভাবে কাটেনি। সবুজ ঘাসের ডগায় লেগে আছে পানিকণা। তাথই অ্যাপ্রনের পকেটে হাত দিয়ে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। আজকে ল্যাব ওয়ার্ক আছে ওদের। ক্লাসের বেশিরভাগ আড্ডায় ব্যস্ত। আলো একপাশে দাঁড়িয়ে ফাইলে কিছু লিখছে। তুল্য এক কোণে হাই বেঞ্চে বসে দাঁতে ম্যাচের কাঠি ধরে রেখে শার্লিকে দেখছেও। শার্লি ল্যাবের একটা জিনিস হাতে নিচ্ছে, বিজ্ঞের মতো পরখ করছে, আবার রেখে দিচ্ছে। তুল্য অপেক্ষায় আছে কখন শার্লি একটা কিছু নষ্ট করবে আর ও গিয়ে এ নিয়ে ঝামেলা করবে। ল্যাবের সহকারী খবর কাগজ থেকে চোখ তুললেন। চশমার উপর দিয়ে তাকিয়ে পুরো ক্লাসের উদ্দেশ্যে বললেন, মনিকুলার ল্যাবে এসেছেন, একটু সতর্ক মেনে চলুন কেমন? ক্লাসের কেউ কিছু না বললেও কথাটা শার্লির গায়ে লাগলো। স্কেল হাতে ছিল ওর। এগিয়ে এসে ওটা কাঁধে ঠেকালো। 50 ভদ্রলোকের সামনে বেশ ভাব নিয়ে বলল, কি মশাই,
কথাটা কি আমাকে বললেন? তাকে নতুন চুল গজিয়েছে নাকি? শার্লির এহেন আচরণে লোকটা থতমত খেয়ে যায়। আলো মাথা নেড়ে নিজের কাজে মন দিল। তুল্য এক পাশ থেকে উঁচু গলায় বলল, ওই তাথই, তোর বন্ধুরূপী বান্ধবীকে সামলাবি নাকি আমি দায়িত্ব নেব? আলো তুল্যর দিকে চোখ তুলে তাকালো। শার্লি হকচকিয়ে যায়, দুপা পিছিয়ে গুটিয়ে দাঁড়ায়। এই ছেলেটাকে দেখে শুরু থেকেই ওর ভয় হয়, কিন্তু ইদানিং ওর ভয়ের ধরন বদলেছে। খালি মনে হয় তুল্য কেমন একটা অদ্ভুতভাবে কথা বলে ওর সাথে। তাতই পকেট থেকে ফোন বের করলো। ক্লাস শুরু হবার কথা ছিল আরও 10 মিনিট আগে, অথচ এখনও টিচার ক্লাসে আসেননি। বিরক্তি নিয়ে ব্যাগের কাছে গেল ও। বই বের করলো পড়বে বলে। তখনই ম্যাম ক্লাসে ঢুকলেন। তার সাথে আরও একজন ছিল, ডেনিম রঙের শার্টের ওপর সাদা অ্যাপ্রন, সিনথেটিক মাস্ক আর হাতে গ্লাভস পরিহিত পুরুষালী অবয়বকে দেখে কপালে ভাঁজ পড়ে বেশিরভাগেরই। ম্যাম বোর্ডে নক করে বেশ দ্রুততার সাথে বললেন, অ্যাটেনশন গাইস, আমার একটু জরুরি কাজ পড়ে গেছে। আনফর্চুনেটলি তোমাদের এই প্রজেক্টটা আমি নিতে পারছি না। তাথই প্রচণ্ড বিরক্ত হয়। বুকে হাত গুজে অন্যদিকে তাকালো ও। প্রজেক্ট না নিলে একাডেমিকে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ও মোটেও চাইছে না। ওর তো গ্র্যাজুয়েশন শেষ করা চাই যত দ্রুত সম্ভব। তুল্য টিচারকে ঢুকতে দেখে ম্যাচের কাঠি ফেলে না দিয়ে পুরোটাই মুখে নিয়ে নিয়েছিল, কিন্তু তার কথা আবারও গা ছাড়া হয়ে যায়। আলো ধীরা যে বলল, ম্যাম প্রজেক্টটা তাহলে কবে নাগাদ কন্টিনিউ করবেন? ওকে, লেট মি এক্সপ্লেন। আমি বলেছি প্রজেক্টটা আমি নিতে পারছি না, তার মানে এই না যে প্রজেক্টটা পেন্ডিং থাকবে। তোমরা রিঅ্যাকশন চেক করতে থাকো, শুধু অবজারভেশনে আমি থাকবো না, ও থাকবে। সবাই তার পাশের ছেলেটার দিকে তাকালো। ছেলেটা নিজের চেহারা দেখাচ্ছে না, ফলশ্রুতিতে সবার আগ্রহ বাড়ছে। টিচার বললেন, ও তোমাদের সিনিয়র ব্যাচের, তোমরা তো কোর্স কন্টেন্ট মেনে মার্কসের জন্য ল্যাব করছো, ও ওগুলো অবজার্ভ করবে। মডিফিকেশন নিয়ে ওর তো। ছেলেটা থামিয়ে দিল তাকে। ম্যাম জানালেন তার রিপোর্ট আর ওদের প্রজেক্টে নাকি মিল আছে, তাই প্রজেক্ট অবজারভেশনে সে থাকছে। এমনটা প্রতিনিয়ত হয়, তবে ছেলেটা পরিচয় দিল না। পরিপূর্ণ রিপোর্ট তৈরির পর নাকি পরিচয় দেবে সে। ম্যাম সবটা গুছিয়ে দিয়ে চলে গেলেন। নতুন অবজারভেটরকে নিয়ে আশেপাশে গুনগুন শুনলেও তাতেই গুরুত্ব দিল না। ওর কাছে শুধুমাত্র নাম্বার বিবেচ্য বিষয়, মডিফিকেশন রিয়াকশন না। ছেলেটা আগে মাল্টিমিডিয়ায় কিছু বিষয় দেখল, তারপর ক্লাসকে 4টে গ্রুপে ভাগ করে কাজে বলে দিল। পুরো দমে কাজে লেগে যায় সবাই। আলো তুল্য ওদের দল নিয়েছিল। তাতই ওর নমুনা পরখ করতে করতে শার্লিকে বলল, নমুনা প্রাণীতে সাইটোক্রোম অক্সিডেস এনজাইম আছে কি নেই, সেটা অক্সিডেস পজিটিভ প্রজাতি নাকি অক্সিডেস নেগেটিভ প্রজাতি, এটুকু না জানলে প্রজেক্ট এগোতে পারবেন না ম্যাডাম। তাথইর একদম পাশ এসে বলল ছেলেটা। তাথই কিছুটা আর চোখে অবাক হয়ে তাকায় তার দিকে। এই গলার স্বরটা ওর চেনা। চেহারা চিনতে ছেলেটার মাস্কের দিকে তাকিয়ে রইল ও। ছেলেটা টেবিলের ওপর প্রান্তে থাকা বিকার নিতে নিতে বলল, তোমার সমস্যা কোথায়? সব সময় নজরটা আমার ঠোঁটের দিকে কেন থাকে বলো তো? তাসদিদের কথা শুনে তাথই বিস্ফোরিত চোখে যায়। ছেলেটা তাসদিদ। টের পেয়ে হাতে থাকা কাঁচের ছোট্ট পিপেটটা শক্ত মুঠো করে নেয় ও, এতটাই জোরে যে ওটা ভেঙে ওর হাতে ঢুকে পড়ে। তাথই সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দিল না, কড়া গলায় বলল, তাসদিদ ওয়াসির। তাসদিদের হাত থামে। তাথইয়ের দিকে ফেরেও আশেপাশে তাকিয়ে দেখে শার্লি ব্যতীত সবাই নিজের মতো ব্যস্ত। ছোট্ট একটা শ্বাস ফেলে ও এক হাত বুকে গুছল, আর এক হাত শীতে ঠেকিয়ে থুতনির কাছে নিল। তারপর তাথইয়ের দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোমার সৌভাগ্যবশত হ্যাঁ। সির্ফ এটুকু বলে তাসদিদ সরে দাঁড়ায়। অন্য গ্রুপের কাজকর্ম চেক দিতে চলে যায় ও। তাথই চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে। পুরো ইউনিভার্সিটিতে আর কেউ ছিল না। বেছে বেছে এই রিপোর্টটাই কেন ওদের প্রজেক্টের সাথে মিলতে হবে? প্রজেক্টটা 8 সপ্তাহ চলবে, আর প্রতি সপ্তাহে একটা করে ল্যাব ক্লাস। সে হিসেবে মোট 8টা ক্লাস তাসদিদকে সহ্য করতে হবে ওকে। শার্লি শুনেছে সবটাই। শার্টের কলারের ভাঁজ ঠিক করতে করতে ও হেসে বলল, ছেলেদের দিকে তাকিয়ে থুতু ফেললেও এরা ভাবে মেয়েটা আমাকে পছন্দ করে, আর তুই তো মাস্কে নিচে ঠোঁটের দিকে তাকিয়েছিস। তাথই অগ্নিচক্ষু করে তাকালো ওর দিকে।
ও দৃষ্টি দেখেই গলা ঝেড়ে নিজের কাজে মন দিল শার্লি। তাথই হাতের ভাঙা কাজ পাশের বিনে ফেলে টিস্যু মুঠো করে নেয়। সব রাগ এবার ওর নিজের ওপর এসে পড়ে। বাকিদের মতো তাজদিদকে না চিনতে পারলেই ভালো হতো। আর যাই হোক, ক্লাস চলাকালীন মেজাজটা তুঙ্গে থাকতো না ওর। এক ধ্যানে মাইক্রোস্কোপের দিকে তাকিয়ে রইল তাথই। সত্যি তাজদিদকে চেনেও, খুব সহজে ল্যাবের নাম্বার হাতে পাবে বলে ওর মনে হচ্ছে না। ক্লাসে ঘন্টাখানেক দেরি আছে। তাথই বেরিয়েছে। এফাকে ল্যাবের পিপেট কিনতে যাবে ও। ল্যাবে যে ওটা ভেঙেছে সেটা কারো চোখে পড়েনি। শার্লি ক্যান্টিনে বসেছে দুপুরের খাওয়া খেতে। কার্জন পেরিয়ে কিছুটা এগোতেই এক মহিলা তাথইর সামনে এসে দাঁড়ায়। বাধ্য হয়ে দাঁড়িয়ে চোখ তুলে তাকালো ও, কিন্তু সামনের জনকে দেখে কিছুটা থমকে যায়। 5 ফুট 4 উচ্চতার ভদ্রমহিলার পরনে জলপাই রঙের সিল্কের শাড়ি, বড় গলার সরু হাতা ব্লাউজ, গলায় ডিজাইনার নেকলেস, হাতে অ্যান্টিকের চুড়ি, মাঝছিটি করে খোপা করা চুল, বাঁ হাতে হ্যান্ডব্যাগ আর ডান হাতে খুব পরিপাটিভাবে অবাধ্য আঁচল ধরে রাখা মহিলাকে দেখে কেউ বলবে না তার বয়স 40-ঊর্ধ্ব। চেহারা সাজগোজে নেই বয়সের রেশ, যা আছে তাকে স্মার্টনেসই বলে। ভদ্রমহিলা তাকে আপাত মস্তক দেখে নিল, কিছুটা বিস্ময় বলল, 22 বছর, সময় কত দ্রুত চলে যায়। তাতই চোখ ছলছল করে ওঠে। জীবনে প্রথমবারের মতো বুক ফাটা কান্নারা মা আওয়াজ করে বেরিয়ে আসতে চায়। যে মাকে ছোঁয়ার কোনো স্মৃতি নেই ওর কাছে, ছবিতে যার চেহারা চিনেছেও, যে মায়ের সঙ্গ বলতে পেয়েছে কেবল তার গর্ভজাত হওয়ার সময়টুকুনি, সেই মা আজ ওর সামনে। ভদ্রমহিলা মৃদু হেসে আরেক পা এগোলো তাথইর দিকে। ওর গালে হাত রেখে বলল, কেমন আছো বেবি? মম্মিকে চিনতে পেরেছো? তাথই কেবল বিস্ময় তাকিয়ে রয়। যদিও কল্পনায় ওর বসবাস নেই, তবু ওর মনের কোণে এক ক্ষীণ ধারণা ছিল, কখনো ওর মা ফিরে আসলে সবার আগে ওকে চাপটে জড়িয়ে ধরবে, গালে মুখে পাগলের মতো চুমু দেবে, আদরে আদরে ভরিয়ে দেবে ওকে। কিন্তু এখানে ঠিক তার উল্টো ঘটছে। ভদ্রমহিলা তাথইয়ের গাল থেকে হাত নামালেন, আবারও আঁচলটা তেমন পরিপাটি করে দাঁড়িয়ে বললেন, লন্ডন থেকে গতকালই ফিরেছি, এসেই তোমার ছবি ইনফো জোগাড় করেছি। চলে এসেছি তোমার সাথে দেখা করতে। কত বড় হয়ে গেছে তুমি। সো হ্যাপি টু সি ইউ। কিন্তু আপনাকে দেখে ও মোটেও খুশি না ম্যাডাম। বিনা দাওয়াতে চলে আসা আগন্তুকের আগমনে কেই বা খুশি হয় বলুন? তাথই পাশে তাকায়। ও ঠিক পাশ থেকে জবাব দেয় তুলল। প্যান্টের পকেটে হাত গুজে একদম স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে ও। এতগুলো বছর পর নিজের মাকে দেখার কোনো উত্তেজনা ওর মাঝে নেই। ভদ্রমহিলা একটু সময় নিয়ে তুল্যকেও চিনে ফেললেন। হাসি মুখে বললেন, তুল্য, ও বেটা, কেমন আছো মাই সান? মম্মি? এক্সকিউজ মি ম্যাডাম, বেটা বেটি বেবি নিজের এইসব লেম মার্কা ডাকগুলো নিজের কাছে রাখুন। আমি কোনো বেটা নই আপনার। আম তুল্য আলফেজ। তুল্যর জবাব শুনে ভদ্রমহিলা দমে যায়। হাসি কমে আসলেও আবারও জোরালো হাসে সে। বলে, আই নো বেটা, মম্মির উপর অনেক অভিমান তোমাদের, বাট হোয়াট আর ইউ ডিড ওয়াজ অ্যাবসোলিউটলি। আপনি কি করেছেন, কেন করেছেন তার কোনো কৈফিয়ত আমাদের চাই না ম্যাডাম। আর যেহেতু আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সেইখানে আপনার অভিমানের তো কোনো প্রশ্নই ওঠে না। ইউ মে লিভ। তুল্য, লুক, আমি তোমাদের। মহিলা বলা শুরুর আগেই একটা বিদেশি কুকুর এসে তাথইয়ের পা শুকতে থাকে। তাথই নড়চড় না করে ওর দিকে তাকিয়ে রইল। তুল্য চড়া গলায় বলল, নিজের বাচ্চাকে ফেললে লন্ডনে গিয়ে কি কুকুরের বাচ্চা ফেলেছেন? তুলনা হয় না আপনার কোনো। ভদ্রমহিলা বুঝলো তুল্য তার বিপরীতেই বলবে। ওকে বোঝানো সহজ হবে না, তার চেয়ে নীরব থাকা তাথইকে বোঝানো সহজ হবে হয়তো। উনি বেশ উদ্গ্রীব হয়ে বললেন, তো তাথই, দেখো, বোঝো, তোমার আদর চাইছে। ও অনেক কিউট জানো। আমাদের না আপনার প্রতি ইন্টারেস্ট আছে, আর না এই বুজোর প্রতি। আপনি এই বিলেতি কুকুরের বাচ্চাকে কোলে তুলুন আর দফা হন। তুল্যর মুখে কুত্তার বাচ্চা শব্দটা শুনে ভদ্রমহিলা আবারও দমে যান। দেশে ফিরে তৈয়ব আলফেজের নাম ডাক দেখে অনেকটাই অবাক হয়েছেন তিনি। যে টাকার জন্য স্বামী সন্তান ছেড়েছিলেন, সে স্বামী সন্তান এখন আলাদা আলাদা করে তার চেয়েও কয়েক গুণ বেশি টাকার মালিক। প্রাক্তন স্বামীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছে নেই তার, শুধু চেয়েছিলেন ছেলে মেয়ে দুটোর সাথে যোগাযোগ রাখতে।
তাই ওদের খোঁজ নিয়ে দেখা করতে এসেছিলেন তিনি। কিন্তু তুল্যর ব্যবহারে তার প্রতি বিষাক্ততা স্পষ্ট। এদিকে তাথই নীরব। ওকে বোঝাতে পারবেন আন্দাজ করে ভদ্রমহিলা ধৈর্য রাখলেন। বুঝো লেজ নাড়াতে নাড়াতে তাথইয়ের পা ঘুরল। তাথইকে চুপ থাকতে দেখে তুল্য অবাক হয়। তাথই সহনশীলদের দলভুক্ত না। ক্ষমা করা, ক্ষমা চাওয়া এসব স্বভাবের বহির্ভূত। তুল্যও চায় না যে মা মাতৃত্বের চেয়ে থাকাকে বড় করে দেখেছে, সেই মাকে তাথই ক্ষমা করুক। তাথই অতি শান্তভাবে বলল, এটাকে সরাও, নয়তো আমি ওকে সরানোর ব্যবস্থা করব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওর জবাব শুনে ভদ্রমহিলা বিস্ফোরিত চোখে তাকায়। বিশ্বজয়ের হাসি দিল তুল্য। সে হাসিতে গর্বও ছিল। বোনকে চিনতে এক বিন্দুও ভুল নেই ওর। এতগুলো বছর যে মা ওদের কথা একবারও ভাবেনি, একবারও খোঁজ নেয়নি, একদিনে সামনে চলে আসলেই তাকে মেনে নেওয়ার মতো মেয়ে তাথই না। বুঝো তখনও তাথইয়ের পায়ের পাশে ঘুরছে আর ওর পা শুকছে। তাথই মায়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো, বলল, পরের 10 সেকেন্ডে ও যদি আমার কাছ থেকে সরে না যায়, আই সোয়ার আমি ওকে এমন জায়গায় সরাবো 22 বছর পর আমার খোঁজটাও পেয়ে গেলে কিন্তু ওর খবর সারা জীবনে পাবে না। ট্রাস্ট মি। ভদ্রমহিলা তাথইয়ের এমন হিংস্র জবাব মোটেও আশা করেননি। অমন আদরে জীবনটাকে নিয়ে কেউ এমনভাবে বলে, তার মন কতটা পাথুরে হয়ে আছে আন্দাজ হলো তার। দ্রুততার সাথে বুজোকে কোলে তুলে নিতে যাচ্ছিলেন উনি, কিন্তু বুজো ছুট লাগায়। মহিলা সেদিকে খেয়াল করার আগে তাথই এক পা এগোলো। শক্ত গলায় বলল, নিজের সন্তানদের কথা তো ভাবনি, অ্যাটলিস্ট এই কুকুরটাকে আগলে রেখো। যেভাবে আমাদের ছেড়ে চলে গিয়েছিলে সেভাবে ওকে ছেড়ে দিও না। অ্যান্ড ইয়েস, এটাও জেনে রাখো, আমার জীবনে তোমার কোনো দরকার নেই, কারো দরকার নেই। তাথই আলফেজ ইজ এনাফ ফর হার, আই এম এনাফ ফর মি। জোর গলায় বলে ভদ্রমহিলাকে পাশ কাটিয়ে চলে গেল তাথই। তিনি বিমূর্ত চোখে দেখলেন মেয়ের ঔদার্য। তুল্য তখনও ওখানে দাঁড়িয়ে। আয়েশার সাথে একটা সিগারেট ধরিয়েছে ও। ধোয়া ছেড়ে বলল, ভুল নাম্বারে ডায়াল করেছেন ম্যাডাম। আপনার তাথই বেবি একটু আলাদা, ওর লাইফে এসব মিমি বেবির নাটকের জায়গা নেই। মহিলা আর এক দণ্ড দাঁড়ালেন না। এতগুলো বছর পর নিজের সন্তানদের মুখোমুখি হয়ে তাকে এইভাবে অপমান হতে হবে এমনটা ভাবেননি তিনি। বাঙালিরা বেশি অনুভূতি প্রবণ হয়, সেই হিসেবে দুই ছেলে মেয়ে তাকে দেখে আবেগে পড়বে এমনটা আন্দাজ করেছিলেন তিনি। কিন্তু ঘটেছে তার উল্টোটাই। তিনি ছুটলেন বুজোকে খুঁজতে। তুল্য সিগারেট টানতে টানতে মায়ের চলে যাওয়া দেখল। তাচ্ছিল্য হেসে নিজে নিজেই বলল, শাহরুখ ডায়লগটা ভুলই দিয়েছিল, কিসমত কুত্তি চিজ নেই হ্যায়, কিসমত কুত্তো কাহি চিজ হ্যায়। তাজদিদকে জিন প্রকৌশলের এক শিক্ষকের কেবিন থেকে বেরোতে দেখে করিডোরে দাঁড়িয়ে গেল শান্ত। হাতে একটা নীল রঙের ফাইল দিয়ে কেবিন থেকে বেরিয়ে আস্তে ধীরে দরজাটা ভিড়িয়ে দিল তাজদিদ। তবে সামনে শান্তকে দেখে থেমে গেল। হাতের ফাইলটার দিকে তাকিয়ে একটা ছোট্ট শ্বাস ফেলল আর শান্ত উত্তেজিত হয়ে সামনে এগোলো। নেম প্লেটে থাকা শিক্ষকের নাম পরিচয় দেখে নিয়ে বিস্ময়ে বলল, তুই এখানে? তাজদিদ শান্তর হাত ধরতে যায়। তৎক্ষণাৎ সরে দাঁড়ায়ও এক প্রকারে জোরে করে, তবু ওকে কেবিনের সামনে থেকে সরিয়ে আনলো তাজদিদ। কিছুটা দূরে এসে শান্ত ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিল নিজের। বলল, আমি ভেবেছিলাম তুই এসব থেকে সরে এসেছিস, কিন্তু তুই তো এই প্রজেক্টের জন্য তোকে কী কী ফেস করতে হয়েছে, কী কী হারাতে হয়েছে তা মাঝে তুই ভালো জানিস তাজদিদ। আমি ভাবতেও পারছি না এত সবের পরেও তুই পিছু হটিসনি, বরং এখনো চেষ্টায় আছিস কি করে। 2-4টে শিক্ষিত ক্ষমতাধর দুর্নীতিগ্রস্ত চোরের জন্য আমি আমার লক্ষ্য থেকে পিছিয়ে আসবো কেন? আমার উদ্দেশ্য এতটা ফেলনা না। দীপ্ত দৃষ্টিতে হাতের ফাইলটার দিকে তাকিয়ে রইল তাজদিদ। শান্ত নিজের মাথা চেপে ধরে। এদিক ওদিক 2 কদম পায়চারি করে আবারও তাজদিদের সামনে এসে একটু সময় নিয়ে বলল, কি চাইছিস তুই? অনেক কিছু, কিন্তু তোকে বলবো না। মাসুম একটা হাসি দিয়ে নির্ভাবনায় শান্তকে পাশ কাটায় তাজদিদ। শান্ত কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখল। তাজদিদ এক আঙুলের ওপর ফাইল ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। ওর এমন গা ছাড়া স্বভাব দেখে শান্ত বুঝে উঠল না ওর ঠিক কোন কারণে দুঃখ করা উচিত।
এই প্রজেক্টে এখনও তাজদিদ জড়িত জেনে, নাকি এমন রাঘব বলদের বিপরীতে ওর এমন গা ছাড়া স্বভাব দেখে? ক্লাসে এসে ব্যাগ কাঁধে নেয় তাজদিদ। বাড়ি ফিরবে বলে ভার্সিটির বাসে চড়ে, কিন্তু ফেরার পথে বৃষ্টি শুরু হয় আরেক দফা। ক্যাম্পাস এরিয়াতেই ওদের বাস জ্যামে দাঁড়িয়েছিল। জানালার পাশের সিটটা থেকে তাজদিদের চোখে পড়ল রাস্তার ধারে একটা বসার মতো জায়গা করা, আর তার নিচে একটা কুকুর কোনো মতে বৃষ্টি থেকে গা বাঁচানোর চেষ্টা করছে। লোমশ ক্ষুদ্র শরীরটা ভিজে একাকার হয়ে গেছে ওর। তাজদিদ দেখেই বুঝলো ওটা পামেরিয়ান কুকুর, কারো অতি যত্নের পোষ্য। আশেপাশে ওকে দিয়ে কাউকেই চোখে পড়ল না তাজদিদের। কী ভেবে বাস থেকে নেমে আসে ও। বৃষ্টির মাঝে ছুট লাগিয়ে এসে বসে কুকুরটার সামনে। কুকুরটা আরও গুটিয়ে যায়। তাজদিদ কপালে হাত ঠেকে ওর গলার ব্যাজটা লক্ষ্য করলো, সেখানে বুজো লেখা। তাজদিদ হাত বাড়িয়ে বলল, বুঝো কাম। বুজো আরও গুটিয়ে যায়। তাজদিদ ভিজছে, তবুও আদরে গলায় বলল, তোমার মালিক এখানে নেই, আর বৃষ্টি অনেক বেশি, বুঝো। আমার সাথে আসাটাই তোমার জন্য ভালো হবে, এইটুকু বুঝো। বুঝো। এবারেও বুজো এগোলো না, তবে তাজদিদও আর অনুমতির জন্য সময় নিল না। দু হাতে আগলে নিল ও বুজোকে। ছুটে এসে আবারও বাসে চড়ে বসলো। ওর এক ব্যাচমেট রুমাল এগিয়ে দিল। বুজোকে কোলে নিয়ে ওর গা যতটুকু সম্ভব মুছে দিল তাজদিদ। কাদা পানির সংস্পর্শ কিছুটা কাটিয়ে উঠতেই ওর গায়ে গা ঘষতে লাগলো বুজো। তাজদিদ হেসে বলল, ওকে ওকে, আর কৃতজ্ঞতা জানাতে হবে না। বাসের সবাইকে বুজোকে পাওয়ার খবরটা ক্যাম্পাসে ছড়িয়ে দিতে বলে তাজদিদ। ওর প্রীতিকার্নিশ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নামে। ততক্ষণে বৃষ্টিও থামে, কিন্তু বাসার দরজায় এসে থেমে যায় ও। তাজদিদের মনে হয় ওয়াসির সাহেব বুজোকে ভেতরে রাখাটা পছন্দ করবেন না। ব্যাপারটাও নিজেও মেনে চলে। শখ করে কুকুর পালনে ধর্মীয় নিষেধ আছে। তবুও একটা দম নিয়ে বাসায় ঢুকলো তাজদিদ। তামজিদ ব্যাট কাঁধে থেকে সবে বারান্দা থেকে রুমের দিকে রওনা হচ্ছিল। ভাইয়ের কোলে বিদেশি কুকুর দেখেই ও বলে উঠল, আবার কার দায়িত্ব ঘাড়ে করে নিয়ে আসলি তুই? রিঙ্কি আপু কি কম ছিল? মিসেস ওয়াসির রান্নাঘরে ছিলেন। গলা উঁচিয়ে তামজিদ ছোট ছেলেকে বলে শাসন করলেন তিনি। ওয়াসির সাহেব মসজিদের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন। তাজদিদকে কুকুর কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এটা কার? জানি না, রাস্তায় ভিজছিল দেখলাম, তাই। যাই হোক, কালকে ক্যাম্পাসে গিয়ে ফেরত দিয়ে দেব বাবা। ওয়াসির সাহেব হাসলেন। এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখলেন তিনি। হেসে হেসেই বললেন, সৃষ্টিকর্তা সব সৃষ্টিকে যদি ভালোবাসতে না পারো, সৃষ্টির সেরা জীব কি করে হবে তাজদিদ? ওকে তামজিদের ঘরে রাখো। তামজিদ, তুমি আজকে ভাইয়ার ঘরে শিফট হয়ে যাও। তামজিদ ঘাড় নাড়ালো। ওয়াসির সাহেব বেরিয়ে গেলেন। তাজদিদ বুজুকে তামজিদের ঘরে ঢুকিয়ে দিল। মাকে রান্নাঘরে গিয়ে বুজোর কথা বলে পা বাড়াচ্ছিল ওয়াশরুমের দিকে। তামজিদ ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, ওই দিন রিঙ্কি আপু নাকি প্রীতিকার সিন এসে ড্রাই ফ্রুটস খেয়ে গেছে। বুজোকে ওগুলোই দেব, নাকি ডগ ফুড আনা লাগবে? তাজদিদ অতি কষ্টে হাসি আটকায়। ভাইয়ের মাথায় চাটি মেরে ঢুকে যায় ওয়াশরুমে। তামজিদ মাথায় হাত বোলাতে বোলাতে সাইকেল বের করলো, বুজোর খাবার আনতে সুপার শপ যাবে বলে। পরদিন সকালে বুজোকে সাথে করে ভার্সিটির জন্য রওনা হলো তাজদিদ। ক্যাম্পাসে গিয়ে খোঁজ নিল কেউ বুজোর কোনো খোঁজ করেছে কিনা, কিন্তু লাভ হয়নি। কেউই নাকি খোঁজেনি ওকে। তাজদিদ আর একটু সময় নিল। আজ ওর ক্লাস নেই, বাস্কেটবল টুর্নামেন্টের জন্য আসা। চেঞ্জ করে বুজোকে নিয়ে কোর্টের দিকে এগিয়ে গেল ও। শান্ত দলের বাকি শব্দের নিয়ে আগে থেকেই ছিল সেখানে। তাজদিদকে দেখে উঁচু গলায় ওদের দিকে যেতে বলল। বুজোর বেলটা কোর্টের পাশে একটা খামে আটকে দেয় তাজদিদ। পরে এগিয়ে যায় দলের দিকে। ওরা নিজেরা কথা বলছিল। তাজদিদের কানে আসলো, কুকুরটাকে কোথায় পেয়েছেন তাজদিদ ভাই? তাজদিদ পাশ ফেরে জার্সি পরিহিত তুল্যকে দেখে হাসি মুখে বলে, আরে তুল্য, কেমন আছো? জি ভালো। কুকুরটা? কাল রোড সাইডে বৃষ্টিতে ভিজছিল। আমি ওকে পাওয়ার পরপরই ভার্সিটির গ্রুপ সহ সব জায়গায় খোঁজ পাঠিয়েছিলাম। তোমার এটা? তুল্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল বুজোর দিকে। জন্মদাত্রী নামক মহিলার মনে মায়া নামক বস্তুটা যে বিন্দু মাত্রও নেই, তাতে আর সন্দেহ রইল না ওর। সে নিশ্চয়ই ভেবেছে একটা হারিয়েছে তো কি, টাকা দিয়ে আরেকটা কিনে নেব। বুজোকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় তুল্য। যদি ভদ্রমহিলা ওকে খুঁজেও থাকে, ও ফেরত দেবে না এমনটা ভেবে রাখে। অতি স্বাভাবিক গলায় বলল,
হ্যাঁ, বুঝো আমাদের পেট কাল প্রথমবার ক্যাম্পাসে এসেই হারিয়ে গেছে। তাজদিদ ভ্রুকুচকে তাকালো। রাগের পাশাপাশি দু ভাই বোনের কুকুর পালার সময় আছে জেরে খুশি হলো হয়তোবা। হেসে বলল, অনেক শান্তশিষ্ট পেট তোমার। তুল্য বুঝলো তাজদিদ আলাদা করে বুজোকে শান্তশিষ্ট বলে ওকে রাগী সম্বোধন বুঝিয়েছে। এক পা এগিয়ে ও তাজদিদের দিকে মাথা উঁচু করে তাকালো, চোখে চোখ রেখে বলল, তুমি মনে হয় দেবের ফ্যান? তাজদিদের এমন প্রশ্নে হকচকিয়ে যায় তুল্য। মুচকি হাসলো তাজদিদ, তুল্যর কাঁধে হাত রেখে বলল, আবারও অল দ্য বেস্ট। যাওয়ার সময় মনে করে বুজুকে নিয়ে যেও। স্থির হয়ে দাঁড়িয়ে রইল তুল্য। তাজদিদ চলে আসলো নিজের দলের কাছে। টিটু কলা মুখে পুড়তে পুড়তে বলল, তুল্য কি তোকে লেকচার দিল তাজদিদ? অবশ্য ওর আত্মবিশ্বাসের কারণ আছে। শুনেছি কলেজে 2 বছর বাস্কেটবল জিতেছে, ভার্সিটিতে এসেও সিনিয়রদের হারিয়ে কাপ নিয়েছে। এতটুকু কনফিডেন্ট তো হবেই। তাজদিদ নিঃশব্দে হেসে জুতোর ফিতে বাঁধল, কিছু বলল না। শান্ত ব্যাগ থেকে তোয়ালে বের করলো, পানির বোতলটা টিটুর কোলে ছুঁড়ে মেরে বলল, তাজদিদের রেকর্ড জানিস? মাথা নেড়ে না বুঝালো টিটু, মুখে বলল, তবে আগের দিন তো ফাটিয়ে দিয়েছে। আমি তখনই বুঝে গেছি আজ তো আমরাই জিতবো। ওভার কনফিডেন্ট না হয়ে পানি এক ঢোক কম করে খা, গলায় আটকাবে তো। টিটুর কাছ থেকে বোতল নিয়ে বলল তাজদিদ। কিছু সময়ের মধ্যেই বাঁশির আওয়াজে কোর্টে ঢুকে যায় ওরা। শুরু হয় অন্তবিভাগ বাস্কেটবল ফাইনাল। তাজদিদ খেয়াল করলো শুরু থেকেই তুললো নিজস্ব ক্ষিপ্রতা নিয়ে খেলছে, তবে ফাউল করছে না। আর আফিফের খেলার ভঙ্গিমা এমন যেন ও ফাউল করে অভ্যস্ত। তাজদিদ ওর দলের শান্তসহ বাকি 3 জনকে বলে রাখলো হারলে সমস্যা নেই, কিন্তু বিপরীত দলকে ফাউল করার সুযোগ না দিতে। তুল্য বা আফাইফ দুজনেই যেভাবে খেলছে তাতে কেউ আঘাত পেলে তা গুরুতর আঘাতই হবে। বাধ্য হয়ে তাজদিদের দল ডিফেন্ডে যায়। গেম প্যাটার্ন ঘুরে যেতেই সুবিধা হয় তুল্যর। অতি সহজেই সাথে বাস্কেট করতে থাকে ওরা। রুমনের ডাকে তাথই লাইব্রেরি থেকে বেরোলো। মন মেজাজ ঠিক নেই ওর। আগের রাতে ঘুম পড়া কোনোটাই হয়নি। শার্লিও রুমনের সাথেই ছিল। তাথইকে বেরোতে দেখে রুমন উত্তেজনা নিয়ে বলল, তাথই চল শর্ট পরা ছেলেটাকে দেখে যাই। ঠাস করে নিজের কপালে চড় লাগালো শার্লি। তাথই নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করলো। তলানিতে অল্প কিছু পানি ছিল বোতলটার। বোতলের মুখ খুলে ও রুমনের মুখে পানি ছড়ে মারল। উত্তেজনা হারিয়ে থম মেরে যায় রুমন। তাথই বলল, হুঁশে ফিরেছিস? হাতে মুখ মুছল রুমন। মিনমিনে গলায় বলল, চল বাস্কেটবল টুর্নামেন্ট দেখতে যাই, আজ ফাইনাল ম্যাচ চলছে। এক পলক শার্লির দিকে তাকালো তাথই। শার্লি অন্যদিকে ঘুরে আমি কিছুই জানি না টাইপ প্রতিক্রিয়া দেখালো। রুমন আবারও উত্তেজিত হয়ে বলল, চল না তাথই দেখে আসি, আজকের খেলা তো জমজমাট। ওই দিন ওই হ্যান্ডসামটা খুব ভালো করেই খেললো, আজ একটু তুল্যবাবুর বাস্কেটবলের উপরে বাস্কেট করছে, চল না। অন্য সময় তুল্য বাস্কেট করেছে শুনলে হয়তো আগ্রহ দেখাতো না তাথই, কিন্তু তুল্য তাজদিদের বিপরীতে বাস্কেট করেছে শুনে হাসি ফুটল ওর ঠোঁটে। তাথই ব্যাগ কাঁধে নিয়ে বই বুকে জড়িয়ে বলল, চল। রুমন খুশি হয়ে যায়, কিন্তু শার্লি কিছুটা অবাক, কিছুটা শোকাহত হয়। তাথই আর ও দুজনে মিলে প্রতিবার তুল্যর হার চায়, অথচ এবার তাথইকেই তুল্যর জিত চাইছে। যত যাই হোক, রক্ত কথা বলে। মনকে বুঝ দিয়ে মন খারাপ করে পা বাড়ালো ও। ওরা 3 জন এসে দেখে হাফ টাইম খেলা শেষ। ফলাফল 12-8। তাজদিদরা পুরো 4 বাস্কেট পিছিয়ে। মনে মনে খুশি হলেও প্রকাশ করলো না তাথই। সেমিফাইনালে তাজদিদ কীভাবে খেলার মোড় ঘুরিয়েছিল ভোলেনিও। রুমন তুল্যকে দেখে চেঁচিয়ে বলল, তুল্যবাবু অল দ্য বেস্ট। তুল্য পানি খাচ্ছিল। রুমনের অল দ্য বেস্ট শুনে হিচকি উঠে যায় ওর। পানির বোতল সর্বশক্তিতে ছুঁড়ে মারে ও রুমনের দিকে। আউচ উচ্চারণ করে সরে দাঁড়ায় রুমন। যে বেগে বোতল এসে পড়েছে, ওই বোতল ওর গায়ে লাগলে ওর একটা হাড় গোড়ও অবশিষ্ট থাকতো না। তাজদিদ রুমনের গলা শুনে সেদিকে তাকালো। সবার আগে ওর চোখ পড়ল তাথইর দিকে। পরনে কোমর অবধি কমলা রঙের গোল কুর্তা, গিটার অনেকটা ওপর অবধি ভাঁজ দিয়ে রাখা জিন্স, উঁচু পেন্সিল হিল, মাথার সবগুলো চুল উঁচুতে ঝুটি করে বাঁধা, কাঁধে থাকা ব্যাগের ফিতা 2 হাতে ধরে রেখে চুইংগাম চিবোচ্ছে তাথই। তাজদিদ দৃষ্টি সরালো। টিটু এনার্জি ড্রিঙ্ক এগিয়ে দিল ওকে। হাতের আঙুল 2বার মুঠো করে খুলে
তাসদিদ জবাব দিল, লাগবে না। শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তুল্যরা ডিফেন্ড পেয়ে একটানা আরও 6টি বাস্কেট করে ফেলে, তাসদিদরা কোনো মতে 3টি। 18তম বাস্কেট করে তুল্য বল বাউন্ড করাতে করাতে এগিয়ে আসলো তাসদিদের দিকে, বলল, আপনার না এটাকে খেলার কথা ছিল তাসদিদ ভাই? তাসদিদ কোনো জবাব দিল না, কেবল হাসি দিল একটা। কিন্তু শান্তর মেজাজ খারাপ হচ্ছে। দল লিড দেওয়ার সময় শুরুতে অ্যাটাকে খেলার কথা বলেছিল তাসদিদ, এখন ডিফেন্ডে খেলতে গেলে তো হারবেই। ও বেশ রেগে তাসদিদকে বলল, কি বালের গেম প্ল্যান করছিস তুই? এটাকে খেলবো বলে ডিফেন্সে কেন যাচ্ছিস? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।